আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের আজকের ক্লাসে। আজকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে লেকচার 3-তে আছি আমি তোমাদের সাথে। আজকে আমরা যে বিষয়ে দুটি নিয়ে জানবো সেটা হলো পরিকল্পনার অঙ্গন বা পরিকল্পনার পটভূমি এবং পরিকল্পনার প্রকারভেদ। প্রথমেই আমরা আলোচনায় যাচ্ছি পরিকল্পনার অঙ্গন বা পরিকল্পনার পটভূমিতে। পরিকল্পনা অঙ্গনটা কি? আমরা জানি পরিকল্পনা বিষয়টি ভবিষ্যৎ নির্ভর, তার মানে ভবিষ্যতের কথা চিন্তা করেই কিন্তু পরিকল্পনা করা হয়। তাহলে তুমি আজকে যে পরিকল্পনাটি করছো তা ভবিষ্যতে কোন অবস্থার মধ্য দিয়ে বাস্তবায়িত হবে সে সম্পর্কে চিন্তা করে তুমি যে একটি নির্দিষ্ট ধারণা গ্রহণ করো তাই কিন্তু হলো পরিকল্পনার অঙ্গন বা পরিকল্পনার পটভূমি। আমরা যদি একটু খেয়াল করি এখানে কি দেয়া আছে, যে অবস্থার মধ্য দিয়ে গৃহীত পরিকল্পনা বাস্তবায়িত হয় তাকে পরিকল্পনার অঙ্গন বলে। যেমন ধরো তুমি বা তোমার বন্ধুরা মিলে আগামীকালকে পরিকল্পনা করলে কোনো একটি নির্দিষ্ট জায়গায় ঘুরতে যাবে। তাহলে তোমরা যেখানে ঘুরতে যাচ্ছ সেখানে যাওয়ার জন্য আগামীকালকের আবহাওয়াটা কি হতে পারে, সেখানে যাওয়ার জন্য কোন ধরনের যানবাহন তোমরা ব্যবহার করবে, বা সেখানে গিয়ে তোমাদের খাবার দাবার কি হবে, সেখান থেকে ফিরে আসার পরটা কি হবে, এই বিষয়গুলো নিয়ে আগে থেকে চিন্তা করে তুমি যে একটি রূপরেখা তৈরি করে নাও, বা সেখানে যেতে গেলে কোনো সমস্যা হবে কিনা সে বিষয়ে তুমি কোনো সমাধান চিন্তা করে নাও, এটাই কিন্তু পরিকল্পনার আঙিনা বা পটভূমি। এই পরিকল্পনা আঙিনা এবং পটভূমি নির্ধারণে একটি প্রতিষ্ঠান যতটা চৌকুশ হবে তার পরিকল্পনা বাস্তবায়ন কিন্তু ততটাই সহজ হবে। তোমাদের বইয়ে 124 পৃষ্ঠার অনুধাবন 10 নম্বরে এই সম্পর্কে আরো বিশদ আকারে বলা আছে এবং এই প্রশ্নটি সাধারণত অনুধাবন আকারে আসে। তো আমরা ওই বইয়ের নির্দিষ্ট যেই প্রশ্নের নাম্বারটি আমি বললাম সেখান থেকে তোমরা প্রশ্নটি অনুধাবন আকারে শিখে নিবে। আমরা পরবর্তী পর্যায়ে যাচ্ছি। পরবর্তীতে আমাদের আলোচনার বিষয় যেটি সেটি হলো পরিকল্পনার প্রকারভেদ। আমরা দেখতেছি বা আমরা প্রথমেই জেনেছি ব্যবস্থাপনা বিষয়টি সর্বজনীন, তার মানে তোমার নিজস্ব ঘর থেকে একটি রাষ্ট্রের বৃহৎ পর্যায় পর্যন্ত কিন্তু ব্যবস্থাপনা পরিচালিত হয়। আর এই ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করতে গেলে অবশ্যই পরিকল্পনা করতে হয়। তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন স্তরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধরনের কাজ করে থাকে আর তাদের সেই বিভিন্ন কাজের জন্য তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা করে থাকে। মূলত এই ধারণার উপরে ভিত্তি করেই তোমার পরিকল্পনার প্রকারভেদ করা হয়েছে। মূলত পরিকল্পনাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হলো প্রকৃতি ভিত্তিক, পরেরটি হলো মেয়াদ ভিত্তিক এবং পরেরটি সংগঠন কাঠামো ভিত্তিক। আমরা আজকে প্রথমেই জেনে নিই প্রকৃতি ভিত্তিক পরিকল্পনাটা। আমরা এখানে দেখতে পারবো যে পরিকল্পনাকে প্রকৃতি ভিত্তিতে ভাগ করতে গেলে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হলো লক্ষ্য, পরেরটি হলো স্থায়ী পরিকল্পনা, তারপরে রয়েছে একার্থক পরিকল্পনা। আমরা যদি একটু আলোচনায় যাই, লক্ষ্যটা কি? আমরা সাধারণত জেনে থাকবো যে পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। তার মানে তুমি কিন্তু যে কোনো ধরনের পরিকল্পনা করো একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য, কারণ নির্দিষ্ট কোনো লক্ষ্য না থাকলে তুমি কিন্তু কখনোই কোনো কাজের জন্য পরিকল্পনা করতে না। তাহলে এই পরিকল্পনা যখন আমরা করব, সেই পরিকল্পনা করব যে কোনো একটা কাজের নির্দিষ্ট একটা লক্ষ্য অর্জনের জন্য। এই নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য যে পরিকল্পনা করব সেই লক্ষ্যটাই কিন্তু আমরা লক্ষ্য পরিকল্পনা হিসেবে গণিত। আমরা সাধারণত দেখে থাকি বিভিন্ন ধরনের উদ্দেশ্য, মিশন, সময় লক্ষ্য, বাজেট লক্ষ্য বা কোটা, টার্গেট ইত্যাদি লক্ষ্য পরিকল্পনার অন্তর্ভুক্ত। যেমন এটার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, একটি প্রতিষ্ঠান আগামী বছর তাদের উৎপাদন 10% বৃদ্ধির চিন্তা করলো, 10% বৃদ্ধির চিন্তা করলো। তাহলে এই যে 10% এটা কিন্তু নির্দিষ্ট একটা কি টার্গেট,
নির্দিষ্ট একটি সীমানা রয়েছে। তাহলে যে কোনো ধরনের পরিকল্পনায় যখন আমরা নির্দিষ্ট পরিমাণ সীমার বিষয়টি উল্লেখ থাকবে তখন বুঝে যাবো আমরা এটি কি লক্ষ্য পরিকল্পনা। পরবর্তীতে আমরা যে পরিকল্পনার সম্বন্ধে জানবো সেটি হলো স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনা শব্দটি দ্বারা বোঝা যাচ্ছে যে এই পরিকল্পনাটি কিন্তু অনেক দীর্ঘ সময় ধরে হয়ে থাকে, দীর্ঘ সময়ের জন্য হয়ে থাকে। আমরা যদি একটু সংজ্ঞাতে দেখি, যে পরিকল্পনা একবার গৃহীত হওয়ার পর নতুন কোনো পরিকল্পনা তৈরি না করা পর্যন্ত বা গ্রহণ না করা পর্যন্ত তা চলমান থাকে বা বারবার ব্যবহার হতে থাকে, ওই ধরনের পরিকল্পনাই কিন্তু মূলত স্থায়ী পরিকল্পনা নামে পরিচিত। তার মানে একটি প্রতিষ্ঠান যে কোনো ধরনের একটি পরিকল্পনা একবার প্রণয়ন করবে এবং প্রতিষ্ঠান প্রতি বছর বা প্রতিষ্ঠান কাজ যতদিন চলতে থাকবে ওই পরিকল্পনাটি বারবার ব্যবহার করতে থাকবে। আর এই ধরনের পরিকল্পনাকে বলা হয় স্থায়ী পরিকল্পনা। এখন এই ধরনের পরিকল্পনা প্রণয়ন করার ফলে প্রতিষ্ঠানের কাজ সহজ হয়ে যায়, কারণ এক প্রতিষ্ঠানের প্রত্যেক উপরের স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত প্রত্যেক কর্মকর্তা কর্মচারী একই ধরনের বা একই নিয়মে কাজ করে থাকে। এই কারণে সাধারণত বৃহদাকার প্রতিষ্ঠানগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তাদের বড় বড় যে কোনো ধরনের কাজের জন্য এই ধরনের স্থায়ী পরিকল্পনা করে থাকে। আমরা সাধারণত দেখব যে বিভিন্ন প্রতিষ্ঠানের নীতি, প্রক্রিয়া, পদ্ধতি, কৌশল এই 4 ধরনের কাজে এই ধরনের স্থায়ী পরিকল্পনা ব্যবহৃত হয়ে থাকে। এখন আমরা যদি একটু উদাহরণে যাই, যেমন ধরো একজন ব্যক্তি একটি প্রতিষ্ঠান একটি সুপার শপ দিয়েছে বা তার এলাকায় একটি ছোট পাইকারি দোকান বা মুদি দোকান দিয়েছে। সে প্রথমেই একটি সিদ্ধান্ত নিল বা একটা নীতি নির্ধারণ করে নিল যে আমি আমার দোকানে বাকিতে মাল বিক্রয় করব না। এটা প্রতিষ্ঠানের একটি নীতি, আমি আমার প্রতিষ্ঠানে কখনোই বাকিতে মাল বিক্রি করব না। তাহলে সে যখন প্রতিষ্ঠানটি স্থাপন করেছিল তখন সে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই সিদ্ধান্তটি তার প্রতিষ্ঠানে কিন্তু প্রতি বছর প্রতিদিনই ব্যবহার হচ্ছে। তার মানে তার এই পরিকল্পনাটি বারবার ব্যবহৃত হচ্ছে। তাহলে এটি কোন ধরনের পরিকল্পনা? স্থায়ী পরিকল্পনা। ঠিক একইভাবে আমরা যদি দেখি প্রক্রিয়া, পদ্ধতি বা কৌশল, দেখবে এটা এরকম হয় যেমন পদ্ধতির ক্ষেত্রে একটি প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানের কাজের প্রয়োজনে কিভাবে কর্মী নিয়োগ করবে, সে প্রতি বছর একই নিয়মে বা একই প্রক্রিয়াতে কর্মী নিয়োগ করে থাকে। যেমন প্রথমে সে আবেদন নিতে পারে, পরে সে লিখিত পরীক্ষা নিতে পারে, পরে সে মৌখিক পরীক্ষা নিতে পারে। তার মানে সে প্রথমেই সিদ্ধান্ত নিয়ে নিল তার প্রতিষ্ঠানে কিভাবে কর্মী নিয়োগ করবে। তাহলে এই যে একবার গ্রহণ করে বারবার পরিকল্পনা ব্যবহার করে সেটি হলো স্থায়ী পরিকল্পনা। এরপরে যদি আমরা আলোচনায় দেখি একার্থক পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনা যেমন একবার গ্রহণ করার পর একাধিকবার ব্যবহার হয়, একার্থক পরিকল্পনা কিন্তু একটি কাজের জন্য একবারই একটি পরিকল্পনা করা হয় এবং সেই কাজটা শেষ হলে সেই পরিকল্পনাটি সমাপ্ত হয়ে যায়। তাহলে আমরা সহজভাবে বলতে পারি যে পরিকল্পনা প্রতিষ্ঠান শুধুমাত্র একবার ব্যবহারের জন্যই বা শুধুমাত্র একটি উদ্দেশ্য অর্জনের জন্য প্রণয়ন করা হয় তাকে বলবে একার্থক পরিকল্পনা। তার মানে এই পরিকল্পনা কিন্তু একবার গ্রহণ করার পরে একবারই ব্যবহার হবে। সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের কর্মসূচি বা প্রকল্প এই ধরনের পরিকল্পনার অন্তর্ভুক্ত। যেমন আমরা যদি একটু সহজে দেখি, আমাদের বর্তমানে কিন্তু পদ্মা সেতুর কাজ চলতেছে। তাহলে পদ্মা সেতু তৈরি করার জন্য যে ধরনের পরিকল্পনা করা হয়েছে, এটি কিন্তু পদ্মা সেতু তৈরি করা শেষ হয়ে গেলে এই পরিকল্পনাটি বাস্তবায়ন করা হয়ে যাবে। তার মানে এই পরিকল্পনাটি এখানেই শেষ। এই পরিকল্পনা দিয়ে কিন্তু আরেকটি সেতুর কাজ করা যাবে না, কারণ আরেকটি সেতু তৈরি করার জন্য পরিবেশ আলাদা হবে, সেক্ষেত্রে আবার নতুন করে পরিকল্পনা করতে হবে। তাহলে কি হচ্ছে, যে পদ্মা সেতু তৈরি করার জন্য পরিকল্পনা করলো সেটা কিন্তু একবারই ব্যবহার হচ্ছে। এই কারণে এটি হবে কি একার্থক পরিকল্পনা। তাহলে আমরা যে প্রকৃতিভিত্তিক পরিকল্পনার প্রকারভেদগুলো পড়লাম, এটি থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে তা নিয়ে যদি আমরা একটু দেখি, একটি সৃজনশীল প্রশ্নতে আমরা যাব। এখানে দেয়া আছে, জনাব মিলন একটি সফল জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক। তিনি পণ্য উৎপাদন, বিক্রয় ও পরিচালনার কোনো ক্ষেত্রে একই ধরনের নীতি বা কৌশল অনুসরণ করে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অধস্তনদের পক্ষে এর সাথে সঙ্গতি বিধান করে চলা সহজ হয়, কিন্তু পণ্যের বিভিন্ন ডিজাইন তৈরি, বাজারজাতকরণ, প্রসার কর্মসূচি গ্রহণ ইত্যাদি বিষয়ে তিনি পরিকল্পনার পরিবর্তন সাধন করেন। তার মানে বিষয়টি কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করো। প্রথমে দেওয়া আছে লক্ষ্য কি, আমরা জানি জ্ঞানমূলক হিসেবে পড়তে পারি আমরা।
তারপরে পদ্মা সেতু প্রকল্প একাত্মক পরিকল্পনা, কেন আমরা একটু একটু আগে বললাম যে কেন এটি একাত্মক পরিকল্পনা। পরবর্তীতে উদ্দীপকের আলোকে যে আমার গণনার প্রশ্ন দেওয়া আছে, উদ্দীপকে প্রথমত জনাব মিলন প্রকৃতি ভেদে কোন ধরনের পরিকল্পনা অনুসরণ করেন। তাহলে দেখো উদ্দীপকে জনাব মিলন প্রথমে কি করেছে, কোনো কোনো ক্ষেত্রে একই ধরনের নীতি বা কৌশল অনুসরণ করে। আমরা কিন্তু জেনেছিলাম যে নীতি বা কৌশল কিন্তু কোন ধরনের পরিকল্পনা, স্থায়ী পরিকল্পনা। তো সেহেতু আমরা বলতে পারি উদ্দীপকে প্রথমত জনাব মিলন প্রকৃতি ভেদে স্থায়ী পরিকল্পনা গ্রহণ করেছে। পরবর্তী ঘ নম্বর প্রশ্নে যদি আমরা আসি, আমরা দেখব প্রতিযোগিতা মোকাবেলায় জনাব মিলন পরবর্তীতে যে ধরনের পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছেন তার জন্য মূল্যায়ন করে। কি ধরনের পরিকল্পনা উনি করতে যাচ্ছেন, তিনি দেখো যে তিনি এখানে বলেছে কিন্তু পণ্যের বিভিন্ন ডিজাইন তৈরি, বাজারকরণ, প্রসার, কর্মসূচি ইত্যাদি বিষয়ে তিনি পরিবর্তন সাধন করেন। তার মানে ডিজাইন বা পরিকল্পনা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং এর জন্য কি তিনি বারবার পরিকল্পনা করতেছেন। তার মানে প্রতি বছর কিন্তু তিনি তার পণ্যের ডিজাইন পরিবর্তনের জন্য পরিকল্পনা করে থাকেন। তার মানে তার এই পরিকল্পনা কিন্তু একটি পণ্যের জন্য বা একটি ডিজাইনের জন্য একবারই ব্যবহার হয়। পরবর্তীতে এই পরিকল্পনাটি আর তিনি কিন্তু এই ডিজাইনটি তিনি কিন্তু আর বাজারে ছাড়েন না বা করেন না। এখানে এরকমই কিছু ইঙ্গিত আছে। তাহলে ওই ধারণার ভিত্তিতে আমরা বলতে পারি যে প্রতিযোগিতা মোকাবেলায় জনাব মিলন পরবর্তীতে একাত্মক পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছেন। কোন ধরনের পরিকল্পনা, একাত্মক পরিকল্পনা ব্যবহার করতে যাচ্ছেন। তাহলে এই পরিকল্পনার প্রকৃতিভেদে প্রকারভেদের আলোকে এটাই সাধারণত এই ধরনের সৃজনশীল প্রশ্নগুলো এসে থাকে। সবাইকে আজকের ক্লাসে সুন্দরভাবে দেখার জন্য, মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।